আমি মোহাম্মদ গোলাম মুস্তফা, প্রভাষক প্রাণী বিদ্যা বিভাগ, সরকারি মজিদ কলেজ, সখীপুর, টাঙ্গাইল। আজকে আমি অনলাইনের মাধ্যমে উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান বিষয়ে অষ্টম অধ্যায়ে মানুষের কানের গঠন আলোচনা করব। মানুষের মাথার দুই পাশে দুইটা কান অবস্থিত, চোখের পিছনে অবস্থান করে এবং এটি করটির শ্রুতির কোটরে অবস্থান করে দুটি কর্ণ। মানুষের কান একটা ইন্দ্রিয়, পঞ্চেন্দ্রিয়ের মধ্যে। আমরা বোর্ডের ছবির মাধ্যমে যদি লক্ষ্য করি তাহলে একটা ছবিতে লক্ষ্য করো, কানের ছবি অঙ্কন করা হয়েছে। কানের তিনটা অংশে যদি আমরা ভাগ করি, একটা হলো বহিকর্ণ, একটা মধ্যকর্ণ, আর একটা হলো অন্তঃকর্ণ। বহিকর্ণ এই অংশটুকু বায়ুতে পূর্ণ থাকে। এই অংশের মধ্যে রয়েছে পিনা এবং কর্ণকুহর এবং কানের, যেটাকে আমরা টেম্পেনিক মেমব্রেন বা কানের পর্দা বলি, এই অংশটুকু বহিকর্ণের মধ্যে রয়েছে। এই বাইরের অংশটুকু এটুকু বলা হয় পিনা। এই পিনা এটা তরুণস্থি দ্বারা নির্মিত। এর কাজ হলো শব্দ তরঙ্গ সংগ্রহ এবং সেটাকে কেন্দ্রভূত করে এই কর্ণকুহর প্রেরণ করা। এই পিনার এই কাজটুকু করে থাকে। এরপরে দ্বিতীয় অংশটুকু আমরা যদি লক্ষ্য করি, সেটা হলো বহিকর্ণের মধ্যে কর্ণকুহর। এই কর্ণকুহর বা বহি অডিটরি মিটাস বলা হয়ে থাকে। এটা পিনার ঠিক একটু ভিতরের দিকে টেম্পেনিক মেমব্রেন বা কানের পর্দা পর্যন্ত বিস্তৃত একটা সরু নালী বিশেষ, এটাকে বলা হয়ে থাকে কর্ণকুহর। এটুকু মূলত 1/3 তরুণস্থি দ্বারা এটা গঠিত, ভিতরের অংশটুকু, এবং বাইরের অংশটুকু 1/3 দ্বারা গঠিত এবং ভিতরের অংশটুকু হলো 2/3 দ্বারা অস্থিতে গঠিত। এর ভিতরের দিকে সূক্ষ্ম সূক্ষ্ম কতগুলি মোম গ্রন্থি রয়েছে এবং কতগুলি সূক্ষ্ম রোমযুক্ত। মূলত এই কর্ণকুহরের এই কাজটা হলো এটা মোম এবং লোম এবং ধুলাবালি প্রবেশে, কর্ণের ভিতরে প্রবেশকে বাধা দেয়, জীবাণু নাশ করে এবং টেম্পেনিক পর্দার অনুকূলে উষ্ণতা এবং আর্দ্রতা বজায় রাখে। এই টেম্পেনিক মেমব্রেন বা কানের যে কর্ণকুহর বলি, সেই কর্ণকুহরে এই হলো কাজ। এরপরে যে অংশটুকু, সেটুকু হলো কর্ণকুহরের ঠিক ভিতরের অংশ, এটাকে বলা হয় টেম্পেনিক মেমব্রেন বা টেম্পেনিক পর্দা। এটাকে আমরা কানের যে পর্দাটুকু বলি, সেই অংশটুকু হলো এটা বহিকর্ণের শেষ অংশটুকু। এই অংশটুকু হলো একটা ডিম্বাকার স্থিতিস্থাপক একটা পর্দা। এর বাহিরের দিকটা থাকে অবতল এবং ভিতরের দিকটা থাকে উত্তল। কাজ হলো বহিকর্ণ থেকে মধ্যকর্ণে কে পৃথক করা। এই বহিকর্ণ থেকে, এই বহিকর্ণ এবং মধ্যকর্ণ থেকে এই কানের পর্দা, এই দুইটা অংশকে পৃথক করা। শব্দতরঙ্গে এই টেম্পেনিক মেমব্রেনটা কেঁপে ওঠে এবং মধ্যকর্ণে সেই শব্দ তরঙ্গটা মধ্যকর্ণে প্রেরণ করা হলো এই টেম্পেনিক মেমব্রেনের কাজ। এই হলো বহিকর্ণের অংশসমূহ। একটা হলো পিনা, আর একটা হলো কর্ণকুহর বা বহি অডিটরি মিটাস, আর একটা হলো টেম্পেনিক মেমব্রেন বা কানের পর্দা। এরপরে যে অংশটুকু, সেটুকু হলো মধ্যকর্ণ, কানের মধ্যকর্ণ। এই অংশটুকু বায়ুকর্ণ। পুরা অংশটুকু এই ছবির মধ্যে দেখানো, লক্ষ্য করো, এটুকুকে বলা হয়ে থাকে মধ্যকর্ণ।
এটা বায়ুপূর্ণ। এটা করোটির ট্যাম্পেনিক বোলার ভিতরে অবস্থিত। করোটির যে ট্যাম্পেনিক বোলা রয়েছে তার ভিতরে এটা অবস্থান করে। এর মধ্যে কয়টা অংশ আমরা লক্ষ্য করি। একটা হলো নিচের দিকে একটা নালীর মতো লক্ষ্য করো, এটাকে বলা হয়ে থাকে ইউস্টেশন নালী। এবং ট্যাম্পেনিক মেমব্রেন যেটা আমরা বললাম, সেই ট্যাম্পেনিক মেমব্রেন থেকে মাঝ বরাবর তিনটা ক্ষুদ্র অস্থি দেখা যাচ্ছে। একটা নাম হলো ম্যালিয়াস, দ্বিতীয় অস্থিটার নাম হলো ইনকাস, তৃতীয় অস্থিটার নাম হলো স্টেপিস। তাহলে ইউস্টেশন নালী এবং কতগুলো কর্ণের অস্থি রয়েছে এই মধ্যকর্ণের মধ্যে। এরপরে মধ্যকর্ণে আরো দুইটা ছিদ্র থাকে। একটা হলো ছিদ্রটা হলো ফানাস্টা ওভালিস, আর নিচের দিকে এটা এই স্টেপিস অস্থির সাথে যুক্ত থাকে। নিচের দিকে আর একটা গোলাকার ছিদ্র থাকে, এর নাম হলো ফানাস্টা রোটান্ডা। তাহলে আমরা যে মধ্যকর্ণের মধ্যে প্রথমে ইউস্টেশন নালী, এই ইউস্টেশন নালীটা, এই নালীটা মধ্যকর্ণের তলদেশ থেকে একদম গলবিল পর্যন্ত বিস্তৃত। এই নালীটা, এর কাজ হলো ট্যাম্পেনিক পর্দা যেটা রয়েছে, এই যে ট্যাম্পেনিক পর্দা, এই ট্যাম্পেনিক পর্দার উভয় পাশের চাপ সমান রাখা। এই বাহির এবং ভিতরে এই দুইটার চাপকে সমান রাখাই হলো এই ইউস্টেশন নালীর কাজ। এবং এর ফলে ট্যাম্পেনিক পর্দার যেটা আছে, এই চাপটা ঠিক রাখার কারণে এই ট্যাম্পেনিক পর্দাটা ফেটে যাওয়া থেকে রোধ করে। এই ট্যাম্পেনিক পর্দাটা দুইটার ব্যালেন্স ঠিক করে, যার ফলে এটা কোনো কারণে সেটা ফেটে যাওয়া থেকে রোধ করে হলো এই ইউস্টেশন নালীর কাজ। এরপর আমরা লক্ষ্য করব যে কর্ণস্থি। মধ্যকর্ণের মধ্যে তিনটা কর্ণস্থি রয়েছে। এক নম্বর কর্ণস্থি যেটা, সেটা হলো ম্যালিয়াস। আমরা যে ট্যাম্পেনিক মেমব্রেনটা বললাম বা কানের পর্দা, এই ট্যাম্পেনিক মেমব্রেনের সাথে যুক্ত থাকে প্রথম যে অস্থিটা, কর্ণস্থি, সেটাকে বলা হয় ম্যালিয়াস। এটা দেখতে হাতুড়ির মতো। এই ম্যালিয়াসটুকু একদিকে ট্যাম্পেনিক মেমব্রেনের সাথে যুক্ত, আর একদিকে দ্বিতীয় যে অস্থি রয়েছে ইনকাস, এই ইনকাসের সাথে যুক্ত। এই অস্থিটা হলো ম্যালিয়াস, এটার গঠনাকৃতিটা হলো হাতুড়ির মতো। দ্বিতীয় যে অস্থিটা রয়েছে এর নাম হলো ইনকাস। এই ইনকাস অস্থিটা দেখতে নেহাইয়ের মতো, একদিকে ম্যালিয়াস অস্থির সাথে যুক্ত, আরেকদিকে তৃতীয় অস্থি যারা স্টেপিস, স্টেপিসের সাথে যুক্ত। অর্থাৎ ম্যালিয়াস এবং স্টেপিসের সাথে দুই দিকে যুক্ত রেখে মাঝখানে অবস্থান করে ইনকাস এই অস্থিটা। তৃতীয় যে অস্থিটা রয়েছে সেটার নাম হলো স্টেপিস অস্থি। স্টেপিস অস্থি যেটা, সেটা হলো তৃতীয় অস্থি। এটা ইনকাস অস্থির সাথে একদিকে যুক্ত, আরেকদিকে যে ডিম্বাকার একটা ছিদ্র রয়েছে, সেই ছিদ্রটার নাম হলো ফানাস্টা ওভালিস। লক্ষ্য করো এই ছিদ্রটা এটার সাথে যুক্ত থাকে এই অস্থিটা। এটা নাম হলো স্টেপিস অস্থি। স্টেপিস অস্থিটা দেখতে ঘোড়ার জিনের পাদানির মতো, যুক্ত থাকে ফানাস্টা ওভালিসের সাথে। এই স্টেপিস অস্থিটা মানব দেহের সবচেয়ে ক্ষুদ্র অস্থি, এবং অন্তঃকর্ণের মধ্যে যে তিনটা রয়েছে সবগুলি ক্ষুদ্র অস্থি, তার মধ্যে মানব দেহের মধ্যে সবচেয়ে ক্ষুদ্র অস্থি হলো এই স্টেপিস। এরপর আমরা লক্ষ্য করব যে এই যে অস্থিগুলো রয়েছে মধ্যকর্ণে, সেই অস্থিগুলোর কাজ। এগুলি মূলত শব্দ তরঙ্গ ট্যাম্পেনিক পর্দা থেকে, এই যে সব ট্যাম্পেনিক পর্দা অর্থাৎ পিনার মধ্যে যে শব্দ তরঙ্গগুলো আসে, সেই একীভূত হয়, একীভূত হয়ে বহি অডিটরি মিটাসের মধ্যে আসে বা কর্ণকুহরে। কর্ণকুহরে আসার পরে এই ট্যাম্পেনিক মেমব্রেনের মধ্যে আঘাত পায় এবং ট্যাম্পেনিক মেমব্রেনটা কেঁপে ওঠে। এরপরে
এই শব্দ তরঙ্গগুলা মূলত এই মেলিয়াস, ইনকাস এবং স্টেপিসের মধ্যে চলে যায় পর্যায়ক্রমে এবং ফানাস্টা ওভালিসের মাধ্যমে অন্তঃকরণে প্রবেশ করে। তাহলে শব্দ তরঙ্গরা এই ট্যাম্পানিক পর্দার যে এই কাজটা কেঁপে ওঠে এবং অন্তঃকরণের পেরিলিম্ফের যে অন্তঃকরণের মধ্যে যে পেরিলিম্ফ রয়েছে সেই পেরিলিম্ফে এর মধ্যে এই অন্তঃকরণের পেরিলিম্ফে প্রেরণ করা হলো এই কর্ণ অস্থিগুলো কাজ। এখন এই মধ্যকর্ণে যে দুইটা ছিদ্র রয়েছে, ছিদ্রগুলো হলো উপরের দিকে যে একটা ছিদ্র রয়েছে এই ছিদ্রটা হলো স্টেপিসের সাথে যুক্ত। এই স্টেপিসের সাথে যুক্ত এই ছিদ্রটা, এটা একটা ডিম্বাকার একটা ছিদ্র, এটাকে বলা হয় ফানাস্টা ওভালিস। এখন এই ফানাস্টা ওভালিসের মাধ্যমে মূলত পিনার মধ্যে যে শব্দ তরঙ্গটা আসে একীভূত হয়, কেন্দ্রীভূত হয়, কর্ণকুহরে আসে, ট্যাম্পিনিং মেমব্রেনে আঘাত করে, কেঁপে ওঠে, এরপরে পর্যায়ক্রমে মেলিয়াস অস্থি, ইনকাস অস্থিতে যায়, স্টেপিস অস্থিতে যায়, পরবর্তীতে এই শব্দ তরঙ্গটা এই ফানাস্টা ওভালিসের মাধ্যমে অন্তঃকর্ণে পরিবাহিত হয় বা প্রেরণ করে। দ্বিতীয় যে ছিদ্রটা রয়েছে এই ছিদ্রটা ফানাস্টা ওভালিসের ঠিক নিচে একটা ছিদ্র মধ্যকর্ণে, এটা দেখতে গোলাকার একটা ছিদ্র বিশেষ, এর নাম হলো ফানাস্টা রোটেন্ডা। এই ফানাস্টা রোটেন্ডা কাজ হলো মূলত যে শব্দ তরঙ্গ যেটা পিনার থেকে কর্ণকুহর, ট্যাম্পিনিং মেমব্রেন, বিভিন্ন কর্ণস্থি হয়ে ফানাস্টা ওভালিসের মাধ্যমে অন্তঃকর্ণে প্রবেশ করে, সেই অন্তঃকর্ণে প্রবেশ করে অন্তঃকর্ণের যে গঠন রয়েছে, ভ্যালেন্স অর্গান রয়েছে অঙ্গ, আর একটা শ্রবণ অঙ্গ রয়েছে। এরপরে ভ্যালেন্স অর্গান এবং শ্রবণ অঙ্গরে এই শব্দ তরঙ্গটা প্রেরিত হওয়ার ফলে তাদের ফাংশন ক্রিয়া সম্পন্ন হয় এবং অতিরিক্ত যে কম্পনটা সেই কম্পনটা মূলত এই ফানাস্টা রোটান্ডা, যেটা এই ফানাস্টা রোটান্ডার মাধ্যমে অতিরিক্ত শব্দ তরঙ্গটা বেরিয়ে আসে এবং প্রশমিত হয়ে যায়। এই কাজটা করে থাকে হলো এই ফানাস্টা রোটান্ডা, এই ছিদ্রটা। তাহলে দুইটা ছিদ্র আমরা লক্ষ্য করলাম এখানে, একটা হলো ফানাস্টা ওভালিস, এর নিচের দিকে যে ছিদ্রটা এটাকে বলা হয়ে থাকে ফানাস্টা রোটান্ডা। এই হলো মধ্যকর্ণ মানুষের। এখন এই মধ্যকর্ণের পরবর্তীতে সেটা হলো অন্তঃকর্ণ। এই অন্তঃকর্ণ যে অংশটুকু সেটা হলো, এটা প্রধান অংশ হলো মেমব্রেনাস ল্যাবিরিন্থ দ্বারা অস্থিময় এবং মেমব্রেনাস ল্যাবিরিন্থ দ্বারা পরিবেষ্টিত থাকে এবং এই দুটির মাঝখানে পেরিলিম্ফ তরলে পূর্ণ থাকে মূলত এই অন্তঃকর্ণে। এই অন্তঃকর্ণের দুইটা অংশ আমরা লক্ষ্য করি, একটা হলো ভারসাম্য অঙ্গ আর একটা হলো শ্রবণ অঙ্গ। আমরা লক্ষ্য করি এই অন্তঃকর্ণ যেটা, এটা পুরো অংশটুকুই তরলে পূর্ণ থাকে, এই অন্তঃকর্ণ অংশটুকু। এই অন্তঃকর্ণে এখানে আমি লক্ষ্য করি এটাকে ইউটিকুলাস বলা হয়ে থাকে, আর নিচের এই অংশটুকু বলা হয়ে থাকে স্যাকুলাস। স্যাকুলাসের নিচের দিকে আইসা একটা শামুকের মতো একটা অংশ দেখা যায়, এটা হলো শ্রবণ অঙ্গ। আর ইউটিকুলাস এই অংশটুকু হলো ভারসাম্য অঙ্গ। এই ইউটিকুলাস ঠিক উপরের দিকে লক্ষ্য করি যদি, এখানে তিনটা অর্ধবৃত্তাকার নালী রয়েছে। এই তিনটা অর্ধবৃত্তাকার নালী দুইটা থেকে উলম্বভাবে লক্ষ্য করি, এই দুইটা নালী উলম্বভাবে। আরেকটা নালী যেটা রয়েছে সেটা হলো নিচের দিকে, এটি থাকে অনুভূমিকভাবে। এই তিনটা নালী রয়েছে। এই তিনটা নালীর গোড়ার দিকে আমরা লক্ষ্য করি, এই গোড়ার দিকে গোলাকার অংশ রয়েছে, এটাকে বলা হয় অ্যাম্পুলা। এই অ্যাম্পুলার ভিতরে রয়েছে কপলায় আবৃত কতগুলো সংবিধি রোম। সংবিধি রোম রয়েছে, সেগুলা দেখতে কতগুলা গোলাকার অটলিতের দানার মতো এবং সংবিধি রোম রয়েছে। মূলত সেগুলি কপলায় জেলেটিন নামক আবরণে আবৃত থাকে। এটা মানুষের যখন কোনো দিকে যদি শব্দ তরঙ্গ আসে
আমরা কানকে সেদিকে লক্ষ্য করি, আমরা সেদিকে শোনার চেষ্টা করি এবং এটা দেহের ভারসাম্য রক্ষা করে এবং আমরা কোনো এর ভিতরে যে আমরা কপলায় আবৃত কতগুলো অটলিতের দ্বারা সংবেদী রুমযুক্ত রয়েছে সেগুলি যদি আমরা মাথা কোনো দিকে হেলে দিই সেগুলি হেলে যায় এবং আমরা যখন মাথাটা সোজা করি তখন সোজা হয়ে যায়, সঙ্গে সঙ্গে দেহের ভারসাম্য রক্ষা হয়। তাহলে এই অংশটুকু হলো ইউটিকুলাস। ইউটিকুলাসের উপর দিকে 3টা অর্ধবৃত্তাকার নালী রয়েছে এবং সেগুলি অটলিতের দানা যেগুলি রয়েছে সেগুলি ক্যালসিয়াম কার্বনেট দ্বারা গঠিত এই অবস্থায় থাকে। মূলত ইউটিকুলাস, স্যাকুলাস এবং অর্ধবৃত্তাকার নালী এগুলি মূলত সম্মিলিতভাবে শ্রবণ এবং দেহের ভারসাম্য রক্ষা করে। এরপরে যদি আমি লক্ষ্য করি নিচের দিকে যে অংশটা, এটাকে বলা হয় স্যাকুলাস। স্যাকুলাসের ঠিক নিচের দিকে যদি লক্ষ্য করি, এটা দেখা যায় যে একটা শামুকের মতো দেখতে, শামুকের যে খোলস রয়েছে সেই খোলসের মতো দেখতে। এটাকে মূলত কক্লিয়া বলা হয়। এটা মানুষের প্রধান শ্রবণ অঙ্গ, এটা মানুষের প্রধান শ্রবণ অঙ্গ, এটাকেই কক্লিয়া বলা হয়ে থাকে। এখন এটা দেখতে আমরা বললাম যে এটা একটা শামুকের খোলস, পেঁচানো শামুকের খোলসের মতো এটা রয়েছে। এর 2টি পর্দা দিয়ে এটা আবৃত থাকে, অর্থাৎ 2টা পর্দা এবং 3টা সমান্তরাল অনুদৈর্ঘ্য প্রকোষ্ঠে বিভক্ত। উপরের দিকে যেটা থাকে সেটাকে বলা হয় পেরিলিম্পে পূর্ণ স্ক্লেরা ভেস্টিবুলি বলা হয়ে থাকে। আর ঠিক এই যে শামুকের মতো দেখলাম, এটাকে যদি আমরা লম্বা করে নেওয়া হয় তাহলে তার উপরের দিকে সেটা স্ক্লেরা ভেস্টিবুলি বলি আমরা, সেটা পেরিলিম্পে পূর্ণ। এর মাঝে যে অংশটুকু থাকে সেটা এন্ডোলিম্পে পূর্ণ থাকে, সেটাকে বলা হয় স্ক্লেরা মিডিয়া এবং নিচের দিকে যে প্রকোষ্ঠটা থাকে সেটা পেরিলিম্পে পূর্ণ থাকে, সেটা হয় স্ক্লেরা টেম্পেনি বলা হয়ে থাকে। এবং মাঝখানের যে স্ক্লেরা মিডিয়া থাকে সেই স্ক্লেরা মিডিয়াটা উপরের দিকে রেসনার ঝিল্লি দ্বারা আবৃত এবং সেটার নিচের দিকে যেটা থাকে সেটা থাকে ব্যাসিলার ঝিল্লিতে আবদ্ধ। অর্থাৎ কক্লিয়ার ঊর্ধ্ব এবং নিম্ন প্রকোষ্ঠের একটি নলাকার অংশের সাহায্যে পরস্পরে সেটা যুক্ত থাকে। সেটার যে প্রান্তের দিকে যেটা রয়েছে সেটাকে আমরা বলে যুক্ত যেটা থাকে দুইটাতে একটা ঘুরানো অংশের মতো, সেটাকে বলা হয় হেলিকোট্রোমা। মূলত কক্লিয়া শ্রবণ উদ্দীপনা গ্রহণ করে এবং তার স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে প্রেরণ করে থাকে। তাহলে আমরা এই অন্তঃকর্ণের একটা ভ্যালেন্স অর্গান যেটা আমরা লক্ষ্য করলাম, ইউটিকুলাসের উপরে 3টা অর্ধবৃত্তাকার নালী এবং তার সাথে অ্যাম্পুলা, অ্যাম্পুলার ভিতরে অটলিতের দানা এবং সংবেদী রুম রয়েছে, সেটা আমাদের দেহের ভারসাম্য রক্ষা করে। নিচের দিকে স্যাকুলাসের যে নিচের অংশটুকু রয়েছে শামুকের মতো যেটা বললাম, সেটা আমাদের শ্রবণ অঙ্গ, যা আমাদের শুনতে সাহায্য করে। এছাড়াও আমরা লক্ষ্য করি এই উপরের দিকে যে ইউটিকুলাস এবং এই যে কক্লিয়া রয়েছে, এখান থেকে কতগুলা স্নায়ু বেরিয়ে আসছে, এইটাকে ভেস্টিবুলার কক্লিয়ার স্নায়ু বলা হয়ে থাকে। মূলত এই স্নায়ুগুলা মস্তিষ্কে প্রেরিত হয় এবং এই মস্তিষ্কে আমাদের দেহের শ্রবণে এবং ভারসাম্য রক্ষা করতে নির্দেশনা দিয়ে থাকে। তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের যে 8ম অধ্যায়ে মানুষের কানের গঠন চিত্রের মাধ্যমে বর্ণনা করলাম, এই চিত্রটা ভালোভাবে অঙ্কন করে তার বহিকর্ণ, মধ্যকর্ণ এবং অন্তঃকর্ণ অঙ্কন করে তার লেবেলিং করে তার প্রত্যেকটা অংশ নাম মুখস্থ করবে এবং প্রত্যেকটা বহিকর্ণের অংশের কোন অংশের কি কাজ, মধ্যকর্ণের কোন অংশের কি কাজ এবং অন্তঃকর্ণের কোন অংশের কি কাজ, সমস্ত কাজগুলো মুখস্থ করবে। আগামী ক্লাসে, অনলাইনে ক্লাসে জীববিজ্ঞান 2য় পত্রের ক্লাস আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।